একটি বিষয়কে আমরা বেছে নেওয়ার চেষ্টা করেছি, কারণ মাসুম আমরা গত কয়েকদিন ধরে দেখছি শুধু তাই নয়, দেখো গোটা দেশে একটা অষ্টাদশ লোকসভা নির্বাচন কেন বলছে কথা। আর এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না হলেও জোট সরকার গড়েছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ এনডিএ সরকার তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগে নরেন্দ্র মোদী তিনি নিজেও বলেছিলেন নির্বাচনের আগে এখনো পিকচার অনেকটা বাকি আছে, যা কাজ হয়েছে তার অনেকটা বোধহয় এখনো বাকি রয়েছে। আর আমরা জানি যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে আবারও বিদেশ সফরে যাচ্ছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশ সফর নরেন্দ্র মোদী। এবার আমেরিকার শত্রু মূলত রাশিয়ার সফরে যাচ্ছেন মোদী। একেবারে 8 জুলাই মস্কোতে মোদী পুতিন দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। গত 3 বছর ধরে থমকে ছিল দুদেশের বৈঠক। 2000 সালের চুক্তি অনুযায়ী শেষ বৈঠক হয় 2021 সালে ভারতে এসেছিলেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নেয় ভারত। পশ্চিমী চাপে কি বন্ধ হয়েছিল ভারত রাশিয়া বৈঠক। আমেরিকার শত্রু রাশিয়ার সঙ্গে ভারতের বৈঠক ঘিরে একাধিক কিন্তু জল্পনা উঠে আসছে শর্মিষ্ঠা। অর্থাৎ মাসুমা, তুমি যে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলে তা হলো যে গত কয়েকটা বছরের প্রেক্ষিতে যদি আমরা দেখি, শুধু তাই নয় যে আবার নতুন করে রাশিয়ায় ভারতের যাওয়া, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেরকম রাশিয়া যাচ্ছে, কিন্তু আবারও একটা দ্বিপাক্ষিক চুক্তি যেরকম রয়েছে 8ই জুলাই, মানে একদম আজ 8 তারিখে এই মস্কোতে মোদী এবং পুতিন দ্বিপাক্ষিক বৈঠক যেটা বলা হচ্ছে। কিন্তু এবারের 8ই জুলাইয়ের মস্কোতে এই দ্বিপাক্ষিক বৈঠক কেন? প্রত্যেকটা দেশের সঙ্গে তো মৌ চুক্তি স্বাক্ষরিত হয়, দ্বিপাক্ষিক বৈঠক হয়, এবং এই দ্বিপাক্ষিক চুক্তি কেন এতটা আলাদা? অবশ্যই আলাদা আছে, তার কারণ ইতিমধ্যে গোটা বিশ্বের আন্তর্জাতিক স্তরে যা আমরা জানি যে গত কয়েকদিন ধরে কিন্তু প্রেক্ষাপট অনেকটাই বদল হয়েছে। কারণ দেখো, আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি ইসরায়েল হামাস তারা যুদ্ধ পরিস্থিতির মধ্যে তৈরি হয়ে রয়েছে। শুধু তাই নয়, অন্যদিকে আমরা এটাও দেখলাম যে হিজবুল্লাহ সেটাও ইসরায়েলের উপর হামলা চালানোর চেষ্টা করছে। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সবটাই, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে একটা অশান্ত পরিস্থিতি, এবং সেই অশান্ত পরিস্থিতির মধ্যে ছবিটা হয়তো কোথাও বদলাতে শুরু করে। যদি আমি দেখি যে আজ থেকে ঠিক 2 থেকে 3 বছর আগে, কারণ সেখানে কিন্তু কোনো রকম এই যে দ্বিপাক্ষিক চুক্তি, সেই দ্বিপাক্ষিক চুক্তি অনেকটাই বোধহয় আমি বলবো একটা থমকে ছিল, এবং তার ফলে কিন্তু নতুন করে আমরা এটাও দেখেছি মাসুমা যে এই দ্বিপাক্ষিক চুক্তি নতুন করে রিসেট হওয়ার জন্য একটা কোথাও আবার, কারণ তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়াকেই বেছে নিয়েছেন। আমরা একটু এই গোটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, আজকে 0 আওয়ারেও আপনাকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা রয়েছি, আমার সঙ্গে মাসুমা রয়েছেন। কিন্তু আজকেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছি। সব থেকে বড় কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 তারিখের এই যে দ্বিপাক্ষিক চুক্তি হতে চলেছে, খুব সাধারণ একটা বিষয় হলেও আপাতভাবে হয়তো মনে হচ্ছে না। তার কারণ মধ্যপ্রাচ্যের একেবারে সাম্প্রতিক যা ঘটে যাওয়া যে সমস্ত অশান্ত পরিস্থিতি, এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যাওয়া রাশিয়ার সঙ্গে আবার রিসেট করাই দ্বিপাক্ষিক চুক্তি, একটা আলাদা তাৎপর্য তো নিশ্চয়ই রয়েছে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই তাৎপর্যমণ্ডিত। দেখুন, বিগত 2.5 বছর ধরে রাশিয়ার সাথে যে ভারতের সম্পর্ক অনেক জটিলতার মধ্য দিয়ে এগোচ্ছে, বিশেষ করে ইউক্রেন যে ইনসিডেন্ট হয়েছে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরে, পশ্চিমী দুনিয়া থেকে প্রবল চাপ এসছে নতুন দিল্লির ওপর, যাতে করে মস্কোর সাথে সম্পর্ক ছিন্ন করে, এবং ওয়াশিংটন থেকেও এসছে। এবং বিগত 2 মাসে অনেক হুমকি দেখেছি আমরা ভারতের প্যালেস্টাইন প্রশ্নে ভারতের অবস্থান, ইরান প্রশ্নে ভারতের অবস্থান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন দিল্লিকে চাপে রেখেছিল। কিন্তু ভারত স্ট্র্যাটেজিক অটোনমির যে যুক্তি, অর্থাৎ স্বাধীনভাবে বিদেশ নীতি পরিচালনা করার বা রণকৌশল গ্রহণ করার যে যুক্তি, সেই যুক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে এটা ভারত একান্ত নিজস্ব বিদেশ নীতি বা জাতীয় স্বার্থের বিষয়। এই পরিস্থিতিতে মস্কো বিষয়ের কতগুলো গুরুত্ব রয়েছে। এক, অর্থাৎ ভারত ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে কিভাবে ব্যালেন্স মেনটেন করবে, কারণ ওয়াশিংটন আমাদের নতুন দিল্লির একটা বড় পার্টনার। 1991 সালের পরবর্তীকালে এই যে 33 বছর অতিক্রান্ত হয়েছে, এই সময়কালে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একদিকে অর্থনৈতিক সম্পর্ক মজবুত হয়নি, রণকৌশলগত সম্পর্ক, ডিফেন্স টেকনোলজি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক বিভিন্ন দিক, সেগুলো অনেক তাৎপর্যমণ্ডিতভাবে দৃঢ় হয়েছে। যেমন হাউডি মোদিতে শুরু করে আবার ডোনাল্ড ট্রাম্পের আগমন, সবই দেখেছি আমরা। পাশাপাশি পুতিনের সাথে নরেন্দ্র মোদীর যে পার্সোনাল কেমিস্ট্রি খুবই ভালো, এবং যেহেতু ব্রিক্স এর সদস্য আমরা, এসসিও সদস্য, অর্থাৎ একটা মাল্টিল্যাটারাল যে ডিপ্লোমেসি, সেখানেও আমরা খুব
মজবুত সম্পর্ক রাখছে। আর বাইলেটারাল ডিপ্লোমেসি যেটা রিলেশন, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কতগুলো কারণে। এক, যে ভারতের যে সেন্ট্রাল এশিয়া পলিসি, অর্থাৎ কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই রিজিয়নের সাথে ভারতের যে সম্পর্ক, অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক এবং ভারতের যে এনার্জি সিকিউরিটি, তেল কূটনীতি, এটা ডিপেন্ড করে রাশিয়ার সদিচ্ছার উপর। দ্বিতীয়ত, ভারতের যে চাবার পোর্টের গঠন প্রতিষ্ঠা এবং তার মধ্য দিয়ে এন্টায়ার ওই রিজিয়নের বাণিজ্য, সেটাও রাশিয়ার সমর্থন প্রয়োজন। তৃতীয়ত, ভারত যে ডিরেক্ট রাশিয়ার থেকে তেল আমদানি করছে, অনেক সস্তায় তেল আমদানি করছে, সেখানে ভারতের যেমন লাভ হচ্ছে, রাশিয়ারও তেমনি লাভ হচ্ছে। কারণ রাশিয়া গুরুত্বপূর্ণ এই কারণে, রাশিয়া সস্তায় শুধু তেলে দিচ্ছে না, ভারতকে ডিপ্লোম্যাটিক সাপোর্ট দিচ্ছে। এবং আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি গত বছর রাশিয়ার সরকারি একটা আমন্ত্রণে আমি রাশিয়া গিয়েছিলাম, একটা কনফারেন্স, এবং মস্কো ইউনিভার্সিটিতে আমি পড়িয়েও ছিলাম ওখানে গিয়ে। তা আমি যেটা রাশিয়া থেকে বুঝেছি, এবং গত মাসে সিমলাতে আমাকে ডেকেছিল রাশিয়ার প্রাক্তন বিদেশ মন্ত্রী, মানে এগ্রিকালচার মিনিস্টার এসেছিলেন, ওদের কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছিলেন, এবং তারা চাইছে ভারতের সাথে বাণিজ্য করতে। কেননা রাশিয়ার কাছে এই মুহূর্তে বিশ্বের সব দেশে দরজা বন্ধ। চায়নায় তারা বাণিজ্য করতে পারবে না, কম্পিটিশন। ইউরোপে অলরেডি স্যাচুরেটেড, ইউরোপে অলরেডি স্যাংশন আরোপ করছে। আমেরিকায় যে সমস্ত মানে আমাদের ইনভেস্টমেন্ট ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ভারত একটি উপযুক্ত স্থান হচ্ছে সেখানে ইনভেস্ট করার। তাই ভারতের তরফ থেকে যেমন বার্তা দেওয়া হচ্ছে, তেমন রাশিয়ার তরফ থেকে কিন্তু বারবার বার্তা দেওয়া হচ্ছে। তা আমিও লাস্ট এক বছরে যেটা বুঝলাম, যেভাবে ভারতের বুদ্ধিজীবীদের বা পলিসি মেকারদের তারা ডেকে নিচ্ছে, বারবার তারা পরামর্শ দিচ্ছে কিভাবে ভারতে ইনভেস্ট করবো। অর্থাৎ রাশিয়ার যে ক্যাপিটালিস্ট যারা রয়েছে, শিল্পপতি, তারা ইনভেস্ট করতে চাইছেন, কিন্তু ইনভেস্ট করার উপযুক্ত জায়গা নেই। অর্থাৎ এখানে একটা দিক হচ্ছে এই সফরের তাৎপর্য, একটা হচ্ছে অর্থনৈতিক কূটনীতি, দ্বিতীয় হচ্ছে রণকৌশলগত দিক, অর্থাৎ কৌশলগত দিক। অর্থাৎ আগামী দিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এরকম প্রবল চাপ সৃষ্টি করে, তাহলে ভারত কি তার সেকেন্ড অপশন হিসাবে পুরনো বন্ধু রাশিয়ার হাত ধরবে? অর্থাৎ 1971 সালে বাংলাদেশ যুদ্ধের মানে সময়ে যে ট্রিটি অফ ফ্রেন্ডশিপ এন্ড কোঅপারেশন স্বাক্ষরিত হয়েছিল মিসেস গান্ধীর সাথে, তার যে কন্টিনিউশন চলছে। হ্যাঁ, মাঝে যেটা হয়েছিল, রাশিয়া একটু দুর্বল রাষ্ট্র হয়েছিল ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল ছিল এবং মানে কৌশলগত দিক দিয়ে রাশিয়ার গুরুত্ব বিশ্ব রাজনীতিতে কমে গিয়েছিল। কিন্তু নতুন করে রাশিয়া যেহেতু বিগত 10 বছরে একটি মানে শক্তিশালী সেই পুরনো সুপার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে, এই অবস্থায় ভারত কিন্তু সেকেন্ড অপশন হিসাবে রাশিয়ার সাথে সম্পর্ককে কন্টিনিউশন করার খুব ইচ্ছুক, মানে খুব মুখাপেক্ষি হয়ে রয়েছে, অর্থাৎ সেকেন্ড অপশন খোলা রাখছে। দেবাশিস বাবু, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যখন তুললেন, একটা কথা না বললেই নয়। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল, তারপরেও আমরা দেখেছি ভারত আমেরিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং বরাবরই চীন আক্রমণ শানিয়েছে ভারতের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত রাশিয়ার নতুন করে এই সুসম্পর্ক রিভিল হওয়া কি বার্তা দিচ্ছে মূলত? এই পরিস্থিতিতে ভারত কেন স্ট্রং, এত ভারত কেন আমেরিকার এই থ্রেটকে পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, তাহলে কতগুলো পয়েন্ট বলতে হবে। প্রথম, দেখুন, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সম্পর্কটা প্রতিষ্ঠিত হয়েছিল 1991 অনওয়ার্ডস, যখন থেকে ভারত নিউ পলিসি মানে ইমপ্লিমেন্ট করেছিল, অর্থাৎ ওপেন ডোর ইকোনমিক পলিসি। তখন আমেরিকার শিল্পপতি বা এমএনসিদের দরকার ছিল, একটা ইনভেস্টমেন্টের দরকার ছিল, ভারতের মতো একটা বিশাল দেশের বাজার দরকার ছিল। কারণ ইন্ডিয়াতে রয়েছে সাইজেবল মিডল ক্লাস এবং এখানে মার্কেট ইকোনমি হচ্ছে মূল সম্পর্কের মূল কথা। সুতরাং এরপরে ভারত দেখা যাচ্ছে 96-এ যখন মানে সিটিপিটিতে স্বাক্ষর করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর বিরাট বর্জন হয়েছিল। 1998 সালে যখন পোখরান 2 ঘটালো, পরমাণু দ্বিতীয়বারের বিস্ফোরণ ঘটালো, মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন আরোপ করলো, ভারতের সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। তারপরে কিন্তু ভারত আপোষ করেনি। উপরন্তু বেশ কয়েক মাস পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করা হয়েছিল ভারতের বিশাল বাজারের কথা ভেবে। সুতরাং ভারতের সেই বাজার আরো মজবুত হয়েছে, ভারত 5th লার্জেস্ট ইকোনমি হয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ভারতের মতো ভারতকে কেন প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের? একটা বিশাল বাজার। 2 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদ দমনে ভারতের যে কমিটমেন্ট। তৃতীয়ত হচ্ছে রণকৌশলগত বিচারে ভারতের যে অবস্থান, অর্থাৎ কোয়াডের সদস্য 2 দেশ এবং দক্ষিণ এশিয়াতে চীনের প্রভাব মানে কে প্রতিরোধ করার জন্য ভারতের সাহায্য প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্রের। শুধু তাই নয়, ভারতের সাথে যে মানে বিভিন্ন টেকনোলজিক্যাল ট্রান্সফার হচ্ছে বা এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে ভারত বিশেষ করে আইটি এবং মহাকাশ গবেষণায় ভারতের সাহায্য প্রয়োজন। সুতরাং ভারতকে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না, যতই হুমকি দিক। সুতরাং ভারত দেখছে যে একটা বার্গেনিং এর জায়গা রয়েছে, অর্থাৎ আমেরিকার সাথে বার্গেনিং করতে পারে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে করতে পারে এবং রাশিয়ার সাথে করতে পারে। তার জন্য
ভারত এই বার্তা দিতে চাইছে যে আমার স্ট্র্যাটেজিক অটোনমি রয়েছে, আমি কখন কোন দেশকে গুরুত্ব দেবো না এটা আমার উপর ছেড়ে দেওয়াই ভালো। সুতরাং এই মুহূর্তে রাশিয়াকে আমার প্রয়োজন, সুতরাং রাশিয়াতে আমি গিয়ে বিভিন্ন চুক্তি করব। এবং আমরা যদি একটু অতীতে ফিরে যাই তাহলে দেখবো 1982 সালে মিসেস গান্ধী যখন ছিলেন তখন তিনি প্রথম ঠিক করেছিলেন যে প্রথম মস্কো সফরে যাবেন, তারপর ওয়াশিংটনে। কিন্তু তার মনে হয়েছিল না প্রথম ওয়াশিংটনে যাব পরে মস্কো যাব, সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি এবং ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন দেশকে কখন গুরুত্ব দিতে হবে সেইভাবে সিগন্যাল দেয় ভারত, কূটনৈতিকভাবে সিগন্যাল দেয়। সেই সময় দিয়েছে 1982 সালে, আজ থেকে 40 বছরের বেশি সময় আগে। এখনো কিন্তু সেই সিগন্যাল দিচ্ছে এবং সেই সময়কার ভারত এখনকার ভারত যেহেতু এক নয়, অনেক স্বাবলম্বী। সুতরাং ভারত কড়াভাবে নিজের বিদেশি অবস্থানকে বুঝিয়ে দিতে পারে, সুতরাং এখানে দুর্বলতার কোনো স্থান নেই। দেবাশিস বাবু একটু সঙ্গে থাকুন অবশ্যই, কারণ এই যে পরিস্থিতি, কারণ 8 তারিখের মোদি রাশিয়ার মধ্যে যে বৈঠক হতে চলেছে দ্বিপাক্ষিক, এই দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কি রূপরেখা হতে চলেছে সব মিলিয়ে যে 3 বছর এই থমকে ছিল দুই দেশের বৈঠক, সেই বৈঠক আবার নতুন করে কোন দিশা দেখাতে চলেছে এবং কি বার্তা পৌঁছেছে বিশ্বের অন্যান্য তাবড় দেশগুলির কাছে। আগামী মাসে রাশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার সঙ্গে বৈঠক হবে, যে বৈঠকে একাধিক বিষয়ে কথা হবে, চুক্তি হতে পারে। যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আজকের নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের আগে থেকে যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল, সেই রাশিয়ার সঙ্গে আবারও কি নতুন করে সুসম্পর্ক তৈরি হতে পারে? যদি সুসম্পর্ক তৈরি হয় সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কার্যকরী হবে, এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী ছিলেন আমাদের সঙ্গে। একদমই তাই, মাসুমা যা বলছে, এবং অবশ্যই আমাদের সঙ্গে দেবাশিস বাবু রয়েছে। দেবাশিস বাবু, একটা বিষয় বরাবর দেখা গিয়েছে যে আমেরিকার শত্রু রাশিয়া, কিন্তু এই রাশিয়ার সঙ্গে ভারতের, এবং শুধু তাই নয় সামরিক দিক থেকে সব দিক থেকেই আপনি যেরকমটা বলছিলেন যে এই মুহূর্তে আত্মনির্ভর ভারতের দিকে যদি আমরা তাকাই তাহলে সেই আত্মনির্ভর ভারতের মধ্যে ভারতের যে বাজার, ভারতের যা অবস্থান, তাকে কোনো রকমভাবে বিশ্বের কোনো দেশ এই মুহূর্তে উপেক্ষা করতে পারে না। সে প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারত এবং রাশিয়ার মধ্যে 30 বছরের যে সহযোগিতাপূর্ণ একটা মৈত্রী সম্পর্ক সেটা অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু এরকম একটা প্রেক্ষিতে নতুন করে এই বৈঠক এবং সঙ্গে ভারত কি আলাদা করে তার নিজের অবস্থান, বিশেষ করে সেটা কি অনেক বেশি আরো প্রকট হতে পারে এই বৈঠকের মধ্যে দিয়ে? হতেই পারে, দেখুন হওয়ার সম্ভাবনাটাই প্রবল। কারণ হচ্ছে কতগুলো কারণ এখানে উল্লেখ করার প্রয়োজন। ভারত এই সফরের মধ্য দিয়ে যেটা করবে, আগামী দিনে ভারতের যে রাশিয়ান ইনভেস্টমেন্ট সেটাকে আরো ত্বরান্বিত করার চেষ্টা করবে। কারণ রাশিয়া শিল্পপতিরা, আমি একটু আগে বললাম যে তারা অপেক্ষা করছে ভারতে ইনভেস্টমেন্টের সিগন্যাল পাওয়ার। কোন কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে? গ্রিন এনার্জি, বিশেষ করে যেগুলো হাইব্রিড কার আমরা কথা বলি, ভেহিকেল যেগুলো ইলেকট্রিক ভেহিকেল, সেখানে ইচ্ছা প্রকাশ করেছে। ডিকার্বনাইজেশন অর্থাৎ কার্বন ফ্রি বায়ু মুক্ত করার জন্য টেকনোলজি, সেখানে স্মার্ট সিটিজ প্রকল্পে, অবশ্যই এনার্জি যে সেক্টর, রিনিউয়েবল এনার্জি যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে, এবং অন্যান্য কিছু ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে যে চায়নার সাথে যে আমাদের যে সম্পর্ক মানে বৈরিতামূলক, সেখানে অনেক সময় আমেরিকার মধ্যস্থতা আমরা চাই না, রাশিয়ার মধ্যস্থতাও চাই না, কিন্তু যেহেতু আমরা ব্রিক্সের মেম্বার চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া, সেহেতু কোনো মানে এরকম অনেক সময় অনেক মানে আমাদের বিবাদ হয় যেখানে রাশিয়া একটা গুরুত্বপূর্ণ ইনডাইরেক্টলি ভূমিকা পালন করতে পারে সম্পর্ককে নর্মালাইজ করার ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকাকে এই বার্তা দেয়া, তুমি বিশ্ব রাজনীতিতে আগের যে পজিশন ছিল সেই পজিশন আমেরিকার নেই, সেটা বার্তা দেয়া। অর্থাৎ মানে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক রেসিপ্রোকাল, সুতরাং সেখানে আমেরিকা অপরিহার্য নয়। অর্থাৎ ভারত কিন্তু পাকিস্তান নয় যে যা বলবে সেটা শুনে নেবে। অর্থাৎ এই বার্তা দেয়া যে তোমার সাথে আমার ওয়ার্কিং রিলেশন আছে, এটা থাকবে, আমার সাথে রাশিয়ার সম্পর্ক রয়েছে, সুতরাং এই মুহূর্তে রাশিয়ার সাথে আমি সম্পর্কটা আরো মজবুত করবো। সুতরাং রাশিয়ার সাথে এটা বার্তা দেওয়া যে মস্কোর সাথে ওয়াশিংটনের সম্পর্ক খারাপ, সেটা তাদের ব্যাপার। সেখানে মস্কোর সাথে নতুন দিল্লির সম্পর্ক ভালো হবে, সেখানে ওয়াশিংটন কোনো মাথা গলাতে পারবে না। চতুর্থত হচ্ছে এই মুহূর্তে রাশিয়াতে চাইছে ভারতের সাথে যে নতুন করে এডুকেশনাল যে সেক্টর, অর্থাৎ এডুকেশনাল সেক্টর, হিউম্যান রিসোর্স, এই ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। কারণ রাশিয়ার অনেক শিল্পপতি চাইছে ভারতে বিভিন্ন ইউনিভার্সিটি তৈরি করতে বা শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করতে, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি। কিন্তু অনেকগুলো নতুন দিক রয়েছে এবং আরেকটা দিক হচ্ছে যে সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের নিয়ে মানে অনেক মেকানিজম আছে, এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। কারণ রাশিয়া ইতিমধ্যে আমরা দেখেছি মাস দুয়েক আগে কিভাবে চেচেন জঙ্গিদের দ্বারা আক্রান্ত ক্রমাগতই হচ্ছে, এবং এন্টার সেন্ট্রাল এশিয়া নিরাপত্তা, কারণ সেন্ট্রাল এশিয়ার সাথে রাশিয়া বর্ডার শেয়ার করে, সেখানে টেরোরিজম রয়েছে এবং ভারতের টেরোরিস্ট আক্রমণ হয় ক্রমাগত। অর্থাৎ এই মেকানিজমকে কিভাবে করা যায়, সাইবার সিকিউরিটি নিয়ে কথা হবে, এবং স্পেস সায়েন্সে আগামী দিনে কি কি কোঅপারেশন করা যায়, এবং নিউক্লিয়ার মানে কোঅপারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হবে। কারণ হচ্ছে
কারণ রাশিয়া হচ্ছে সেই দেশ যে ভারতের প্রথম পরমাণু যে কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল তারাপুরে মহারাষ্ট্রে, তার ফুয়েল মানে সাপ্লাই থেকে শুরু করে টেকনোলজি। তাহলে দেবাশিস বাবু এখান থেকে একটা বিষয় জানতে ইচ্ছে করছে, কারণ আমরা দেখছি যে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ, দিনের পর দিন এই যুদ্ধ, শুধু তাই নয় ভারতের যে অবস্থান ছিল সেটা অত্যন্ত নিরপেক্ষ একটা অবস্থান, সুস্পষ্ট বার্তা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইউক্রেনের সঙ্গে প্রায় বছর খানেক ধরে যুদ্ধ করতে করতে রাশিয়ার অর্থনীতি যথেষ্ট ধুঁকছে, আমেরিকারও অর্থনীতি ধুঁকছে, এবং সব থেকে বড় কথা এই অবস্থায় রাশিয়ার প্রায় 211 মতো মার্কিন বিলিয়ন ডলার যেটা খরচ হয়ে গিয়েছে। অর্থাৎ যখন রাশিয়ার এরকম একটা অবস্থা, ভারতের সঙ্গে বৈঠক, এবং কি পেতে চাইছে ভারতের থেকে রাশিয়া? রাশিয়ার কাছ থেকে ভারত সাহায্য চাইছে না, বিনিয়োগ চাইছে। অর্থাৎ এটা বিনিয়োগটা দুতরফই হবে, বিশেষ করে যেহেতু রুবল এবং রুপিসে ব্যবসা হচ্ছে, এখন দু দেশের মধ্যে ট্রেড হচ্ছে, যেহেতু রাশিয়াকে ইন্টারন্যাশনাল সুইফট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে, তো রাশিয়া ডিরেক্টলি, রাশিয়ার যারা ট্রেডার্স তারা বাইরের যেমন টাকা ট্রান্সফার করতে পারে না এবং তাদেরকেও কেউ করতে পারে না। সুতরাং দুধের যেহেতু ক্যাশ টাকার বিজনেস করছে রুবল এবং রুপিতে, এবং সেহেতু যেটা হচ্ছে আগামী দিনে রাশিয়া চাইছে যে ওদের যে, আমি একটু আগে বললাম যে শিল্পপতিরা টাকা নিয়ে বসে আছেন, ইনভেস্ট করতে পারছেন না বিশ্বের বিভিন্ন দেশে, তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন টিম পাঠাচ্ছেন কোন কোন ক্ষেত্রে ভারতে বিনিয়োগ করা যায়। অর্থাৎ ভারত এই বিনিয়োগের বার্তা দেবে ভারতের পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে উল্টো দিক থেকে, অর্থাৎ ভারতও রাশিয়াতে কিছু বিনিয়োগ করতে চায় এনার্জি ক্ষেত্রে, অর্থাৎ এবং এনার্জি ক্ষেত্রে বিশেষ করে, এবং রাশিয়ার পপুলেশন তো দেশের আয়তন অনুযায়ী ততটা বেশি নয়, কিন্তু রাশিয়াতে যে পটেনশিয়াল যে এনার্জি সেক্টর রয়েছে সেখানে ভারতের কোম্পানিগুলো যে বিনিয়োগ করে, রাশিয়া এবং ভারত দুতরফই বেনিফিট হবে। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই যে জলবায়ু পরিবর্তনের যে বিষয়টি, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, সেই বিষয়ে দুদেশ সব কমিটেড। এবং দুদেশের মধ্যে আরেকটা বিষয় যে ইন্ডিয়া যে এনার্জি সাপ্লাই গ্রুপ, নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ, যেটা এনার্জিতে মানে প্রবেশ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে, রাশিয়া ভারতকে সমর্থন করছে। সমৃদ্ধ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সাধারণ নিরাপত্তা পরিষদের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারত যে দাবি জানাচ্ছে, সেখানে রাশিয়া ভারতকে সমর্থন করছে। সুতরাং এই কূটনৈতিক সমর্থন পাওয়া ভারতের কাছে এই মুহূর্তে প্রয়োজন। এবং সার্বিকভাবে বলা যায় যে বিশ্ব রাজনীতির পট পরিবর্তন হতে যাচ্ছে আগামী দিনে, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমেরিকার যে প্রভাব অবশ্যই রয়েছে, কিন্তু সেটা গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। অর্থাৎ সেখানে যদি বিশ্ব রাজনীতির সিনারি পরিবর্তন হতে পারে আগামী দিনে, তাহলে অল্টারনেটিভ হিসাবে রাশিয়ার সাথে সম্পর্কটা মজবুত করা এবং রাশিয়ার থ্রুতে ইনডাইরেক্টলি চায়নার সাথেও ওয়ার্কিং রিলেশনসটা ভারত রাখতে চাইবে। কারণ একটু আগে বললাম আমি, যেহেতু ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন একটা আমব্রেলা ডিপ্লোমেসির মাধ্যমে দুদেশকে একত্রিত করতে পারে। বেশ দেবাশিস বাবু, এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো। সৌদি আরবে ইতিমধ্যে একটি হিন্দু মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি। সেক্ষেত্রে রাশিয়ার যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা চাইছেন রাশিয়াতে একটি হিন্দু মন্দির প্রতিষ্ঠা হোক। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোদি পুতিন একটা বৈঠক, এই বৈঠক কতটা সামনের দিকে এগিয়ে দেবে ভারতকে? রিলিজিয়াস বিষয়টা খুবই তো সেন্সিটিভ এবং খুবই আবেগের জায়গা। এখন বিভিন্ন এখন মধ্যপ্রাচ্যে মানে যেহেতু ইসলামিক কান্ট্রি, সেখানে অন্য ধর্মের মানে প্রবেশ বা তাদের উপস্থিতি খুব একটা গ্রহণযোগ্য ছিল না দীর্ঘদিন ধরে। সেখানে যেহেতু ভারতের যে ডায়াসপোরা রয়েছেন, প্রবাসী ভারতীয় রয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরবিয়া সমেত বিভিন্ন দেশে রয়েছেন, তাদের ধর্মকর্ম করার জন্য মন্দির প্রতিষ্ঠা করা যায়, যে সৌদি আরব এটা মানে দিয়েছে, সেটা সৌদি আরবের উদারতা বলা যাবে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউজুয়ালি অন্য ধর্মের অস্তিত্বকে স্বীকার করে না। এখন যে রাশিয়াতেও সমরূপ বিষয় হয়, তাহলে এটা একটা রিলিজিয়াস ডিপ্লোমেসি হবে। কারণ সব ডিপ্লোমেসির একটা পার্ট, যেমন কালচার একটা পার্ট, রিলিজিয়ন একটা পার্ট, পর্যটন একটা পার্ট, চিকিৎসা বা মানে মেডিকেল ট্যুরিজম একটা পার্ট। সুতরাং এটা পার্ট হবে। সেখানে ভারতের যারা প্রবাসী হিন্দু রয়েছে তারা অনেকটা খুশি হবে, সেটা একটা ডিপ্লোমেসির একটা পার্ট। আর সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক বিষয়টা, সেটা তো একটা পার্ট হতে, কূটনীতির বিভিন্ন সব আসপেক্ট থাকে, সেই আসপেক্ট এটা পার্ট রিলিজিয়ন। দেবাশিস বাবু, আর একটা বিষয়, আমি যদি ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি একটু সামরিক দিকটা ভাবার চেষ্টা করি, বা যদি বলি যে দুই দেশের মধ্যে সম্পর্ক, তাহলে একটা জিনিস বলি, কারণ ভারতও যখন অরুণাচল প্রদেশ নিয়ে, কারণ সেখানে চীনের আধিপত্য বিস্তারের, সেখানে তাদের কায়েমি স্বার্থ, সেটাকে বারবার ফুটিয়ে তোলার চেষ্টা, ডোকলাম ইস্যু আমরা দেখেছি দিনের পর দিন, অর্থাৎ চীনও যেরকম চুপ করে বসে নেই, অন্যদিকে আমেরিকা তাদের যে পজিশন সব থেকে দাঁড়িয়ে রাশিয়ার যদিও বিরুদ্ধাচরণই করছে, কারণ তারা ইউক্রেনকে সাপোর্ট করেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে সফরটায় মোটামুটি মোদি যেতে চলেছেন,
এক্ষেত্রে দাঁড়িয়ে যা যা চুক্তি হোক না কেন সেটা হয়তো আগামী দিনে স্পষ্ট হবে, কিন্তু প্রশ্ন উঠছে রাশিয়ার সঙ্গে ভারতের এই চুক্তির পথটা বিশেষ করে আমেরিকা এবং চীনকে কিছুটা ডরাবে বলে মনে হয় আপনার? অবশ্যই মানে বিশেষ করে একটা বার্তা দেওয়া যাবে, যাতে আমরা কখনো চীনের কাছ থেকে অস্ত্র আনি না, কিন্তু আমরা ভীত হচ্ছে চীন যে পাকিস্তান, বাংলাদেশ, অন্যান্য প্রতিবেশী মিয়ানমারকে অস্ত্র দেয়, সেখানে আমরা ভীত। আমরা আমেরিকার কাছ থেকে অবশ্যই অস্ত্র কিনি, রাশিয়ার কাছ থেকে তো কিনি এবং সোভিয়েত ইউনিয়নের কাছ থেকেও কিনতাম। তো এখন যে চুক্তি হলো রাশিয়ার সাথে, আমাদের মিলিটারি চুক্তি নতুন নয়, মানে মিলিটারি ইকুইপমেন্ট আমরা ক্রমাগত আনি, 1971 সাল থেকে আনি, এবং ফাইটার জেট থেকে শুরু করে সাবমেরিনস অনেক কিছুই আনি। 2016 একটা বড় চুক্তি হয়েছিল, সেই চুক্তি নিয়ে কিছু সমস্যা হয়েছিল, অর্থাৎ সেই চুক্তিতে, সামরিক চুক্তিতে রাশিয়া যে প্রথমে টাকা দাবি করেছিল, যখন সাপ্লাইয়ের সময় এসছে তখন আরো বেশি টাকা দাবি করেছিল, ভারতের সাথে মনোমালিন্য হয়েছিল। আরেকটি সমস্যা তৈরি হয়েছিল 2016 শেষ দিকে, রাশিয়ার সাথে পাকিস্তানের মিলিটারি মানে একটা এক্সারসাইজ হয় পাকিস্তানের উত্তর পশ্চিম অংশে, সেখানে ভারত একটা চিন্তিত ছিল যে রাশিয়ার সাথে কেন পাকিস্তানের সম্পর্ক স্থাপিত হলো। এখন রাশিয়া যদি ভারতের সাথে এরকম চুক্তি করতে মানে ইচ্ছুক হয়, অবশ্যই ইচ্ছুক আছেন তো রাশিয়ার প্রেসিডেন্ট, তো এটা হলে পাকিস্তানকে একটা বার্তা দেওয়া যাবে, আমেরিকাকে তো দেওয়াই যাবে এবং চীনকেও দেওয়া যাবে। কারণ আমাদের এই যে সম্পর্কের যে গভীরতা এবং সম্পর্কের যে মানে কি লং রান রিলেশনশিপ, টাইম টেস্টেড রিলেশনশিপ, সেটা আরেকবার ঝালাই করে নেওয়া যাবে এই সম্পর্কের মধ্যে দিয়ে। কারণ দিস ইজ দ্য হাই টাইম টু রেজুভিনেট দ্য রিলেশনস বিটুইন নিউ দিল্লি এন্ড মস্কো। একদমই। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ, সুন্দর একটা আরো আলোচনা আপনার থেকে অনেকটাই আমরা জানতে পারলাম, দর্শকদের সমৃদ্ধ করতে পারলাম, অনেক ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে দেবাশিস নন্দী ছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ। মাসুমা, এটা তো অবশ্যই সময় বলবে, কারণ এখনো পর্যন্ত 8 তারিখের এই দ্বিপাক্ষিক বৈঠকে কোন কোন চুক্তি স্বাক্ষরিত হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, গোটা বিশ্ব।